মেয়ে দেখতে আসার আগে নিশ্চয়ই মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিয়েই এসেছেন, তাই না? ছবিও নিশ্চয়ই দেখেছেন, সেখানে স্পষ্ট আমার মুখের স্মৃতিরোগের লক্ষণ আছে। তাহলে কেন এসে অযথা অপমান করছেন? এতক্ষণ ভদ্রতা বজায় রেখে চুপ করে ছিলাম বলে দুর্বলতা ভেবে বসছেন। বিয়ে না হলেও আমার বাবার আমাকে খাওয়ানোর মতো সামর্থ্য দিয়েছেন সৃষ্টিকর্তা। তাছাড়া আমিও রোজগার করে নিজেকে চালাতে পারবো। এত না ভেবে আপনারা আসতে পারেন। আপনাদের ছেলেকে বিয়ে না করলে মরে যাব না। রাগে গজগজ করতে করতে কথাগুলো একদমে বলল স্নেহা। স্নেহার বাবা মা, ভাই ভাবি মেয়েকে থামাতে ব্যর্থ হয়ে চুপ করে আছে। ততক্ষণ পিছন থেকে গম্ভীর কণ্ঠে কেউ বলে উঠল, কি হয়েছে এখানে? কণ্ঠে থাকা ব্যক্তিটি সকলের দৃষ্টি আকর্ষণে সমর্থ হলো। এক দেখায় যে কেউ শ্যামা সুদর্শন উপাধি দেবে। স্নেহা তাকালো, দেখল ছেলেটাকে। এর আগেও ছেলেটাকে দেখেছে, তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলেও এই মুহূর্তে তার চোখে মুখে বিরক্ত, রাগের লেখা রাখছে। আগে দেখতে আসা সম্বন্ধগুলো ওর ভেঙে গেলেও তার এই সম্বন্ধটির মতো সামনাসামনি মুখের ওপর অপমান করে কটু কথা শোনায়নি। মধ্যবয়সী মহিলাটি অপমানের মুখটা থমথমে হয়ে গেছিল। ছেলেটার কণ্ঠ শুনে গলায় কান্না ঢেলে বলল, দিব্য বাবা, তুই কারে পছন্দ করলি? এই মেয়ের দেমাগ দেখেছিস? যেই না রূপের ঝিরি, আবার মুখে মুখে কথা বলে। স্নেহা মহিলাটির কাহিনী দেখে বিরক্ত নিয়ে বলল, রূপ নাই থাকতে পারে, কিন্তু আপনার মতো কুৎসিত মন মানসিকতা নেই। মহিলাটি মুখ ঝামটা দিয়ে বলল, চ্যাটাং চ্যাটাং কথা দেখছিস? আমি তোকে এই মেয়ের সাথে কিছুতেই বিয়ে দিব না। মিস্টার দিব্য, আপনি আপনার পরিবারের নিয়ে সসম্মানে বেরিয়ে গেলে খুশি হব। দিব্য ততক্ষণের পর পরিস্থিতি বুঝতে পেরে মুখ খুলল। মিস স্নেহা, আপনার সাথে আমি একান্তে এক কথা বলতে চাই। দিব্যর কথা শুনে স্নেহার রাগ বাড়তে লাগলো। বলল, যেখানে বিয়েটাই হবে না সেখানে একান্তে কথা বলাটা বিলাসিতা? দিব্য স্নেহার মুখে শান্ত হয়ে তাকিয়ে বলল, আমি সেই বিলাসিতাটুকুই করতে চাই। স্নেহা ভড়কে গেল। ছেলেটার দিকে ভালো করে খেয়াল করল। কেমন শান্ত নির্মল সেই দৃষ্টি, যেন কিছু বলতে চায়। মহিলাটা বলে উঠল, কি কথা বলবি ওর সাথে, যেখানে বিয়েটাই হবে না? দিব্য শান্ত কণ্ঠে ক্ষোভ ঢেলে বলল, আমার লাইফ আমাকে ডিসিশান নিতে দিন। এখানে আপনাকে কেউ হস্তক্ষেপ করতে বলেনি। স্নেহা দিব্যর মহিলার কথায় কেমন যেমন লাগলো। মহিলাটা যে নিজেকে দিব্যর মা হিসাবে দাবি করেছিল। স্নেহার ভাবি এসে নিচু স্বরে বলল, একবার শুনেই দেখো কি বলতে চাই। ছেলেটাকে দেখে ওনার মায়ের মতো মনে হচ্ছে না, ভদ্রই লাগছে। স্নেহা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসুন আমার সাথে। দিব্য স্নেহার পিছন পিছন গেল। ছাদে রোজ অস্ত যাচ্ছে, মৃদু শীতল বাতাস বইছে, সাথে ছাদে থাকা ফুলের সুবাসে ম করছে চারিদিক। স্নেহা বলল, কি বলতে চান তাড়াতাড়ি বলুন। দিব্য নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই। স্নেহা তেতে উঠে বলল, নিচেই তো বললাম আপনাকে বিয়ে করব না। আপনার মা যেমন আপনিও তেমনই হবেন নিশ্চয়ই। আপনার মা তার আসল রূপটা এখনই দেখিয়েছে, আপনি বিয়ের পর আপনার রূপটা দেখাবেন না, তার কোনো নিশ্চয়তা নেই। উনি আমাকে জন্ম দেয়নি, উনি আমার মা না। স্নেহা ভড়কে গেলে বুঝতে না পেরে বলল, আমার মা নেই, মা মারা গেছেন আমি ছোট থাকাতেই, কিন্তু আপনার সাথে ওনার চেহারার মিল আছে। হ্যাঁ, উনি আমার খালা হয়।
মায়ের যমজ বোন। ওনার রুক্ষ খারাপ ব্যবহারের জন্য ওনার ডিভোর্স হয়, তারপর আর বিয়ে করেননি। চাকরি করতো, বাপের বাড়িতেই থাকতো, কিন্তু আমার মা ছিল বিপরীত। আমার মায়ের ব্যবহার ছিল সুশীল। আমার মা মারা যাওয়ার পর সকলে আমার দেখাশোনা ও খালার গতি করে দিতে বাবার সাথে বিয়ে দেয়, অথচ তিনি আমার সাথেও রুক্ষ ব্যবহার করত। আমাকে সহ্য করতে পারতো না, আবার ফেলেও দিতে পারতো না। কোথাও একটা রক্তের টান আছে বলেই হয়তো। স্নেহা নিজের ভুল বুঝতে পেরে বলল, সরি, আপনাকে হার্ট করার কোনো ইন্টেনশন ছিল না, রেগেছিলাম তাই আর কি। ইটস ওকে। তাহলে আপনি আমাকে বিয়ে করছেন তো? আশ্চর্য, এখানে বিয়ে কোথা থেকে আসলো? বললাম তো আমি আপনাকে বিয়ে করব না। যেখানে আপনার পরিবার আমাকে ও আমার পরিবারকে অপমান করেছে, এখানে আমার দোষটা কোথায়? স্নেহা ঘাবড়ে গেল। সত্যি তো, লোকটার দোষ কোথায়? আমতা আমতা করে বলল, আপনার দোষ নেই বলছেন? আলবাত আছে। আপনার জন্যই আমাকে দেখতে এসেছে, তার মানে আপনার জন্যই অপমানিত হতে হয়েছে। দোষটা আপনার, তাই না? আর হ্যাঁ, অমন খচ্চর মহিলার সাথে এক সংসারে অবশ্যই থাকতে পারবো না। খারাপ লাগলেও সরি, বাট নট সরি। আমার দোষের জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি মিস স্নেহা। আর হ্যাঁ, সংসার আপনি আমার সাথে করবেন, সেখানে উনি থাকছেন না। বিয়ের পর আপনি আমার সাথে ঢাকায় থাকবেন। স্নেহা সন্দিহান চোখে তাকিয়ে বলল, আপনি আমাকে বিয়ে করার জন্য এত উতলা হয়ে গেছেন কেন বলুন তো? কেন? মতলব আছে নিশ্চয়ই। দিব্য আগের ন্যায় লিপ্ত কণ্ঠেই বলল, বিকজ আই লাভ ইউ। স্নেহা ভ্যাবাচাকা খেয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল লোকটার চোখের দৃষ্টিতে। তখন মুগ্ধতা বিরাজ করছে, সেটা স্নেহা স্পষ্ট দেখতে পাচ্ছে। সেখানে কোনো মিথ্যা নেই, চোখের ভাষাও এত স্পষ্ট হয়, এমনভাবে পড়ে ফেলা যায়। স্নেহাকে চুপ থাকতে দেখে দিব্য বলল, আপনাকে আমি এর আগে অনেকবার দেখেছি। আপনার কথা বলা, হাসি, সব কিছু আমাকে খুব করে টানে। যেদিন আপনি আমার দিকে তাকালে আমার মন মস্তিষ্ক তখন থেকেই বলছে আমার আপনাকেই লাগবে। আমার আপনি হবেন তো? আমার আপনি হবেন তো? কথাটা স্নেহাকে নাড়া দিয়ে গেল। বলল, আমি তো সুন্দর নই। আপনি আমার কাছে ভীষণ ভীষণ রকম সুন্দর। স্নেহা কপাট রাগ দেখিয়ে বলল, ফাজলামি পাইছেন? যেখানে প্রতিটা ছেলে নিজের বউকে সুন্দর হিসাবে কল্পনা করে চায়ও, আর সেখানে আপনি আমার মতো শ্বেতি রোগে মুখে ভরা সাদা সাদা কুৎসিত মেয়েকে বিয়ে করবেন? নিজেকে এত তুচ্ছ তাচ্ছিল্য কেন করছেন? শ্বেতি একটা রোগ, এতে তো আপনার হাত নেই। স্নেহা চুপ রইল। দিব্যর সাথে কথা বলে ওর খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে, কিন্তু কিছুক্ষণ আগের অপমানের কথা ভাবলেই রাগ লাগছে। স্নেহাকে চুপ থাকতে দেখে দিব্য বলল, মিস স্নেহা, আপনার কাছে নীল স্বচ্ছ আকাশে সাদা সাদা খণ্ড খণ্ড মেঘের ভোলা কেমন লাগে? স্নেহা আনমনেই বলল, ভালো লাগে। আমারও ভালো লাগে, ভীষণ রকমের ভালো লাগে। আচ্ছা, আপনি কি আমার একলা জীবনের, সারা জীবনের সকাল সন্ধ্যা এক টুকরো আকাশ মেঘ হবেন? স্নেহা তাকিয়ে রইল।
দিব্য কিছু শোনার আশায় তাকিয়ে আছে। অনেকক্ষণ পরেও যখন স্নেহা কিছু বলছে না দেখে আবারও বলল, আকাশের গায়ে মেঘ থাকে বলেই না আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। নিচে চলুন। আপনি আমাকে বিয়ে করবেন না? দিব্যর কণ্ঠে আকুতি, বুকে তার আত্মচিৎকার। সেটা কি স্নেহা টের পেল? বোধ হয়। স্নেহা সেই প্রশ্নের উত্তর না দিয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলল, এত সুন্দর মিষ্টি মিষ্টি করে ফুলছড়া প্রপোজ করলেন কেন? শাস্তিস্বরূপ বিয়ের পর বাড়ি ফেরার পথে আমার জন্য গোলাপ, বেলি ফুল অবশ্যই আনা লাগবে, না হলে সেই রাতে আপনার ভাত বন্ধ। স্নেহা পেছনে ফিরে দেখল দিব্য মলিন মুখে স্বচ্ছ হাসির রেখা। স্নেহা নিজেও হেসে বলল, আর কজনকে এভাবে পটিয়েছ? তারও হিসাবটা দেবেন। আপনার সব ব্যবস্থা আমি করব। আপনিই একমাত্র। সমাপ্ত।